যথেষ্ট মডেল স্কুলে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট শেপ ইজ ইউর ইংলিশ বুক? আসলে বইটা কী ধরনের, তোমার বইয়ের আকৃতিটা কেমন? তোমরা বইয়ের ভিতরে আকৃতিগুলো যে পড়ে এসেছে সেটা হচ্ছে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, সার্কেল। এর মধ্যে কোন আকৃতি তোমার বইটা সেটা তোমার খেয়াল করতে বলছে। আসলে এর অ্যান্সারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার না, এটা রেক্ট্যাঙ্গেল। তো বইটা কীরকম? এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তাহলে হোয়াট ইজ দ্য শেপ অফ ইউর ইংলিশ বুক? এখানে তুই বলবা দি শেপ অফ মাই ইংলিশ বুক ইজ, আবার শর্টকাট লেখা যায় দি শেপ, SHAP, শেপ অফ মাই ইংলিশ, অবশ্যই ই বড় হাতের, ENGLIS, ইংলিশ বুক ইজ RECTANG, এটি রেক্ট্যাঙ্গেল। তো দি শেপ অফ মাই ইংলিশ বুক ইজ রেক্ট্যাঙ্গেল। আমার ইংরেজি বইয়ের আকৃতি আয়তাকার। দি শেপ অফ মাই ইংলিশ বুক ইজ রেক্ট্যাঙ্গেল। দি শেপ অফ মাই ইংলিশ বুক ইজ রেক্ট্যাঙ্গেল। আমার ইংরেজি বইয়ের আকৃতি আয়তাকার। এরপরে 2 নম্বর প্রশ্ন উত্তরটা কী বলছে এখানে? হুইচ বার্ড লিভস ইন আওয়ার হাউস বাট ক্যান নট ফ্লাই? আমাদের বাড়িতে বসবাস করে এমন একটি পাখি যেটা উঠতে পারে না। তা আমাদের বাড়িতে বসবাস করে কোন পাখি বসবাস করে উঠতে পারে না? তো হুইচ বার্ড, কোন পাখি, লিভস ইন আওয়ার হাউস, আমাদের বাসায় বসবাস করে, বাট ক্যান নট ফ্লাই, কিন্তু সেটা উঠতে পারে না। আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে মুরগি উঠতে পারে, কিন্তু মুরগি উঠতে পারলেও আসলে মুরগি ওড়ার জন্য নয়। এটা হচ্ছে খেয়াল করতে তোমাদেরকে যে এটা মুরগি কি বোঝানো হয়েছে। এটা বাড়িতে বসবাস করে, বাড়িতে থাকে, কিন্তু গাছে বসবাস করে না। দু একটা কালের ভেতরে আলাদা কথা, কিন্তু এদের বসবাসের জায়গা হচ্ছে বাড়ি। আর এখন তো একটা জাত বেরিয়েছে, যে জাতটা হচ্ছে যেটা চলাফেরাই করতে খুব কম পারে, যেমন ব্রয়লার। তাহলে এটা মূলত বোঝানো হয়েছে কাকে? মুরগিকে। তাহলে অ্যান্সারটা দুভাবে হতে পারে, এ হেন অথবা হেন্স, হতে পারে। তাহলে হুইচ বার্ড লিভস ইন আওয়ার হাউস বাট ক্যান নট ফ্লাই। এখন আমরা এ হেন মানে একটি মুরগি না, মুরগি জাতিকে বোঝাবে এ হেন। যেমন হোয়াট ডাজ এ টাইগার লিভ? এ টাইগার লিভস ইন দি ফরেস্ট। এটার মানে কি? বাঘ বনে বাস করে, একটি বাঘ বলা যাবে না। তাহলে এ হেন মানে মুরগি বা হেন্স। তাহলে হুইচ বার্ড লিভস ইন আওয়ার হাউস বাট ক্যান নট ফ্লাই। এখন এখানে হতে পারে যে এ হেন লিভস ইন আওয়ার হাউস বাট ক্যান নট ফ্লাই, অথবা হেন্স লিভ আওয়ার হাউস বাট ক্যান নট ফ্লাই। তবে হেন দিলে হবে লিভস, এ হেন দিলে লিভস হবে, এ হেন দিলে লিভস হবে, আর হেন্স দিলে লিভ হবে। এটাই। তাহলে এটা শর্ট অ্যান্সার দিতে পারি আমরা ইচ্ছা করলে, এ হেন, এটা শর্ট অ্যান্সার। অথবা বলতে পারি এখানে HENS, হেন্স। তবে ফুল যদি অ্যান্সার আমরা করতে চাই, এ হেন লিভস ইন আওয়ার হাউস বাট ক্যান নট ফ্লাই। আচ্ছা, আমি দুভাবে লিখে দিই তোমাদের সুবিধার্থে। এর অ্যান্সার এরকম হতে পারে, এ হেন লিভস, এ হেন লিভস in our house but cannot fly, FLY, fly। 1 2 নম্বর নিয়ম, অথবা তোমরা কিন্তু দুইটাই লিখবে না, একটা লিখবে, or hence live in our house but cannot fly।
তাহলে হেন্স লিভ ইন আওয়ার হাউস বাট ক্যান নট ফ্লাই, এটাও হতে পারে। এখানে লিভস ব্যবহার করা হয়নি, আর যখন এ হেন দেবে তখন লিভস হবে, অর্থাৎ এটা সিঙ্গুলার নাম্বার, লিভস হলো, আর হেন্সকে প্লুরাল করা হলো তখন লিভ হলো। এটা প্রশ্নের উত্তর দেওয়ার দুটো নিয়ম। তাহলে হেন্স লিভ ইন আওয়ার হাউস, এটা হাউস বানানটা খেয়াল করো একটু, HOUS হাউস। তো হেন্স লিভ ইন আওয়ার হাউস বাট ক্যান নট ফ্লাই, এটা অ্যান্সার হতে পারে, অথবা এ হেন লিভস ইন আওয়ার হাউস বাট ক্যান নট ফ্লাই। গেল। ফ্রম হুইচ স্টোরি the following sentence been taken? From which story has the following sentence been taken? এর মানেটা কি? From which story, কোন গল্প থেকে, has the following sentence, নিচের বাক্যটি, আসলে নিচের বাক্যটি না, the following sentence has been taken এভাবে ব্যবহার করা হয় না, has been taken। তার মানে এই has এবং been দুটোই কিন্তু ভার্ব, কিন্তু এই ভার্বের কিছু অংশ থাকলো সামনে, কিছু অংশ থাকলো পিছনে, এইভাবে ব্যবহার করার নিয়ম রয়েছে। তো ফ্রম হুইচ স্টোরি হ্যাজ দি ফলোয়িং সেন্টেন্স বিন টেকেন, মানে কোন গল্প থেকে নিচের লাইনটি নেওয়া হয়েছে সেটা বলছে। ফ্রম হুইচ স্টোরি, কোন গল্প থেকে, দি ফলোয়িং সেন্টেন্স, নিচের বর্ণটি হ্যাজ বিন টেকেন, এটা হলো বলার নিয়ম, কিন্তু লেখার নিয়মটা ওরকম নয়, লিখবে এভাবে লিখতে হবে। তাহলে কী হলো, ফ্রম হুইচ স্টোরি দি ফলোয়িং সেন্টেন্স হ্যাজ দি ফলোয়িং সেন্টেন্স বিন টেকেন, কোন গল্প থেকে নিচের লাইনটি নেওয়া হয়েছে। লাইনটা কি, হি ওপেন্স হিজ বেলি বাট দেয়ার আর নো এগস, এই লাইনটি কোথায় নেওয়া হলো সেটা বলছে। এই অ্যান্সারটা হচ্ছে দি গোল্ডেন গুজ, বড় হাতে লেখা যায়, দি গোল্ডেন গুজ, GOLDEN গোল্ডেন, GOOS গুজ, দি গোল্ডেন গুজ, এটা কোথায় নেওয়া হলো, দি গোল্ডেন গুজ না, দি গোল্ডেন, GOLDEN গোল্ডেন, দি গোল্ডেন গুজ, GOOS। তাহলে এই লাইনটা নেওয়া হলো কই থেকে, হি ওপেন্স ইটস বেলি বাট দেয়ার আর নো এগস, এটাই বোঝাচ্ছে এই গল্পটায়, যে ইয়েটায় প্রশ্নটা বোঝাচ্ছে যে ফ্রম হুইচ স্টোরি হ্যাজ দি ফলোয়িং সেন্টেন্স বিন টেকেন, নিচের সেন্টেন্সটি, যে ফলোয়িং মানে এই যে নিম্নবর্ণিত সেন্টেন্সটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে, সেই গল্পটার নাম হচ্ছে দি গোল্ডেন গুজ, দি গোল্ডেন গুজ। এরপরে 4 নম্বর প্রশ্নের অ্যান্সারটা বলা আছে এখানে, যে আসলে প্রশ্নগুলো তোমাদের সবই মোটামুটি জানা, খুব না জানা নয়, একটু চিন্তা করলে হয়ে যাচ্ছে, কিন্তু হয়তো প্রতিটাই তোমার অর্ধেকতা জানা আছে। রাইট দ্য নেমস অফ 7 days ফ্রম দ্য অপোজিট সাইডস, এটা তোমরা পড়ছি, বিপরীত দিক থেকে তোমাদেরকে 7 দিনের নাম লিখতে বলা আছে, বিপরীত দিক থেকে, বিপরীত ডিরেকশন থেকে বলেছে এখানে। স্টার্ট ফ্রম ফ্রাইডে, ফ্রাইডে থেকে শুরু করে, থাকতে পারে না থাকতে পারে, স্টার্ট ফ্রম ফ্রাইডে, ফ্রাইডে দিয়ে শুরু করো। আবার দেখো অবশ্য বাংলায় থাকে যে ইংরেজি 7 দিনে উল্টাপাশি লিখো, আবার কখনো থাকবে যে এরকম রাইট দ্য নেমস অফ দি ডেজ, না রাইট দ্য নেমস অফ 7 days, 7 দিনের নাম লিখো, ফ্রম দ্য অপোজিট সাইডস, অপোজিট ডিরেকশন, উল্টা পাশে, অপোজিট সাইড উল্টা পাশ থেকে, বিপরীত পাশ থেকে, শেষ থেকে, অপোজিট বিপরীত, বিপরীত পাশ থেকে, মানে শেষ পাশ থেকে লিখতে বলছে এখানে। এখানে হেন্স দিছে ফ্রম কি, স্টার্ট ফ্রম ফ্রাইডে, ফ্রাইডে থেকে শুরু করো। আচ্ছা, এটা আলাদা সেন্টেন্স ফুল স্টপ হয়ে গেছে, এটা আলাদা কথা ফুল স্টপ হয়ে গেছে। এখন আমাকে লিখতে হবে ফ্রাইডে, যদি এটা একটা একটু সমস্যা, FRIDE হয়, ফ্রাইডে। এরপরে কী হতে পারে, শুক্রবারের, তাহলে ফ্রাইডের আগে কী ছিল, আমাদের স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, তো থার্সডে যদি না পারি এভাবে থার্সডে, THURS, THURSDAY, থার্সডে। তো স্যাটারডে, সানডে, মানে টিউসডে, ওয়েডনেসডে, এটা হবে ওয়েডনেসডে, WEDNESDAY, ওয়েডনেসডে। ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, টুয়েসডে, এরপর কী হবে, টুয়েসডে, TUESDAY, টুয়েসডে, টুয়েসডে। এরপর মন্ডে, MONDAY, মন্ডে। তারপর স্যাটারডে, SATUR, তাহলে স্যাটারডে, সানডে,
না সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে আর একটা বাকি আছে নাকি 1 2 3 4 5 6 এখানে হবে সানডে SUN সানডে এরপর হবে স্যাটারডে SATURDAY স্যাটারডে। এখন রিভিশন দিতে হবে, বানান মিলিয়ে দেখতে হবে, ডিরেকশন দেখতে হবে। ফ্রাইডে থার্সডে ওয়েডনেসডে FRIDE ফ্রাইডে THURS এটা আর, থার্সডে ওয়েডনেসডে টুয়েসডে TUSDE টুয়েসডে মন্ডে MONDE মন্ডে সানডে SUNDE সানডে SATURDAY স্যাটারডে। ওকে, তারপর দেখতে হবে তোমাদের এই পাশ থেকে পড়লে কষ্ট, এই পাশ থেকে তোমাদের যদি মুখস্থ আছে এভাবে রিভিশন দেবে স্যাটারডে সানডে মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে। এখন একটু রিভিশন দিয়ে দেখা যাক। হোয়াট ইজ দ্য শেপ অফ ইংলিশ বুক? The shape of English book is rectangle, rectangle, triangle, square, circle. আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এগুলো বোঝায়। তো এখন সার্কেল হচ্ছে বৃত্ত, রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র, ট্রায়াঙ্গেল ত্রিভুজ, আর স্কোয়ার হচ্ছে বর্গক্ষেত্র। তো রেক্ট্যাঙ্গেল হচ্ছে আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গুলার হচ্ছে আয়তাকার, এটা হবে আয়তাকার, আয়তক্ষেত্রের মতো আকার, সেটা হলো আয়তাকার। সুতরাং এটা রেক্ট্যাঙ্গেল না, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল আর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। তাহলে RECTANGULAR এটা হলো রেক্ট্যাঙ্গেল, RECTANGLE, আর এটা রেক্ট্যাঙ্গুলার RECTANGULAR। এইটা তোমার একটু কারেকশন করে দিলাম। রেক্ট্যাঙ্গুলার RECTANGULAR, রেক্ট্যাঙ্গুলার মানে আয়তাকার, এটা মানে হচ্ছে আয়তাকার, সরেয়া বা আয়তক্ষেত্রাকার। হ্যাঁ, আয়তাকার, রেক্ট্যাঙ্গুলার। তাহলে দ্য শেপ অফ মাই ইংলিশ বুক ইজ রেক্ট্যাঙ্গুলার, আমার ইংরেজি বইয়ের আকৃতি আয়তাকার। স্বরে অন্তস্থীয় তয়াকারতা, স্বরে অন্তস্থীয় আয়তা, তয়াকারেতা আয়তাকার। এই তাহলে হুইচ বার্ড লিভস ইন আওয়ার হাউস বাট ক্যান নট ফ্লাই? এ হেন লিভস ইন আওয়ার হাউস বাট ক্যান নট ফ্লাই, অথবা হেন্স লিভ, এ হেন দিলে লিভস, হেন দিলে লিভ, ইন আওয়ার হাউস বাট ক্যান নট ফ্লাই। এই ওয়ার্ডটা কিন্তু বোঝাচ্ছি দুইটা যখন একটা লিখবা, তোমরা এই লাইনটা লিখবা, এই লাইন লিখবা। এই আচ্ছা, ফ্রম হুইচ স্টোরি হ্যাজ দি ফলোয়িং সেন্টেন্স বিন টেকেন? হি ওপেন্স ইটস বেলি বাট দেয়ার আর নো এগস। কোন গল্প থেকে এই লাইনটি নেওয়া হয়েছে? সেই গল্পটার নাম এটা দি গোল্ডেন গুজ। এরপরে 7 দিনের নাম, রাইট দ্য নেমস অফ দিস অফ 7 days ফ্রম দ্য অপোজিট সাইড, স্টার্ট ফ্রম ফ্রাইডে। ফ্রাইডে শুরু করতে বলছে 7 দিনের নাম। এই ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, টুয়েসডে, মন্ডে, সানডে, স্যাটারডে। ওকে, ঠিক আছে। এখন আমরা তোমাদেরকে 2 নম্বর কাজে 2 নম্বরটা ডু ইংলিশ, ইংরেজি করো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকাশক কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কঠিন তোমার বই আছে, সেটা হচ্ছে এরকম, এর অল RIGHTS রাইটস, অল রাইটস, সর্বসত্ব, অল রাইটস কত সর্বসত্ব, রিজার্ভড RESERVED, রিজার্ভড বাই দি PUBLISHER পাবলিশার। তাহলে অল রাইটস রিজার্ভড বাই দি পাবলিশার, অল রাইটস RIGHTS রাইটস, রিজার্ভড RESERVED রিজার্ভড বাই দি
PUBLISHL পাবলিশার, প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। 2 আর 3 5 হয় 2 and 3 THR 2 and 3 এটা হবে মেক 2 and 3 মেক 5 5 2 and 3 মেক 5, 2 আর 3 5 হয় 2 and 3 মেক 5, 2 আর 3 5 হয় 2 and 3 মেক 5, 2 আর 3 5 হয়। এরপরে সে আমার উত্তম বান্ধবী, এটা অবশ্যই সি হবে, বান্ধবীর বন্ধুগুলো হি হয়ে যাবে। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, FRIEND ফ্রেন্ড। ফ্রেন্ড মানে বন্ধু, ফ্রেন্ড মানে বান্ধবী, কিন্তু পার্থক্যটা হচ্ছে হি আর সি দিয়ে। হি বললে এখানে বন্ধু থাকবে, বন্ধু তাহলে হি, বান্ধবী তাহলে সি হবে, বাকি সব ঠিক থাকবে। তাহলে শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এর আগেও করানো হয়েছিল, এটা সম্ভবত এটা করানো হয়েছিল, ভালো মনে পড়ছে না, এটা করানো হয়নি। এরপর লোকটি ধনী, কিন্তু ধনী মানে হচ্ছে ধনী, গরিব ঠিক আছে, কিন্তু ধনী বানানোটা, লোকটি ধনী কিন্তু অসৎ, তাহলে দি ম্যান, এটা একটা পড়াচ্ছিলাম মনে আছে, লোকটি গরিব কিন্তু সৎ, আজকে লোকটি ধনী কিন্তু অসৎ। দি ম্যান ইজ RIC রিচ, এই লোকটি ধনী, এটা হলো দি ম্যান ইজ রিচ, বাট ডিসঅনেস্ট লিখলেই হবে, ডিসঅনেস্ট, HONEST। আসলে অনেস্ট শব্দটাকে ডিজ লাগাই দিল, ডিসঅনেস্ট বিপরীত শব্দ হয়ে গেল। অনেস্ট মানে সৎ, HONEST, অনেস্ট মানে সৎ। এখন এটাকে বিপরীত করতে হবে, ডিজ লাগাইতে হবে, ডিজ, তো ডিসঅনেস্ট, DIS, ডিজ। ম্যান ইজ রিচ বাট ডিসঅনেস্ট, লোকটি ধনী কিন্তু অসৎ, ফুল স্টপ। দি ম্যান ইজ রিচ বাট ডিসঅনেস্ট, আজ লোকটি গরিব কিন্তু সৎ। দি ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট, খেয়াল রাখবো, লোকটি গরিব কিন্তু সৎ, দি ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট। লোকটি ধনী কিন্তু অসৎ, দি ম্যান ইজ রিচ বাট ডিসঅনেস্ট। এরপরে দেখি রংপুর একটি বিভাগীয় শহর, এর আগে সম্ভবত করেছিলাম, তারপরে দেখি রংপুর, RANGPUR, রংপুর ইজ এ DIVISIONL, ডিভিশনাল। রংপুর যে ডিভিশনাল। সিটি দিয়ে দিই, CITY সিটি, যেহেতু এটা আসলে একটা শহর, সিটি, এটা টাউনও দেওয়া দিতে পারতো, কিন্তু টাউন হচ্ছে সিটি বেশি ভালো। রংপুর যে ডিভিশনাল সিটি, CITY সিটি, রংপুর যে ডিভিশনাল সিটি, CITY সিটি। রংপুর ইজ এ ডিভিশনাল সিটি, RANGPUR, রংপুর ইজ এ ডিভিশনাল সিটি। নাম্বার পরিবর্তনের 1 নম্বর নিয়ম আলোচনা। এখন তোমাদের অবশ্য শীট দেওয়া হয়নি, শীটের মধ্যে নিয়মগুলো আছে, আমরা অচিরেই শীট দিয়ে দেবো। তো যেহেতু এটা সহজ একটা যে কথা বা সহজ জিনিস, আমরা এর আগে নাম্বার তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি, পড়িয়েছি সংজ্ঞা। আজকে নাম্বার পরিবর্তনের 1 নম্বর নিয়মটা পড়াবো। 1 নম্বর নিয়মটা এরকম, খুব সোজা নিয়ম, যে সিঙ্গুলার নাউন শেষে, সাধারণত সিঙ্গুলার নাউন শেষে এস যোগ করে প্লুরাল করা হয়। এটা হচ্ছে সাধারণত SINGULAR, সিঙ্গুলার মানে এক আর কি,
সাধারণত SINGULAR সিঙ্গুলার, NOU নাউন এর শেষে S যোগ করে PLURAL প্লুরাল করা হয়। যেমন বয় থেকে বয়েজ, বয় থেকে বয়েজ। যেমন আমি দিয়ে দেখেন সিঙ্গুলার প্লুরাল SINGULAR সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার লিখলাম না, PLURAL প্লুরাল, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার। সিঙ্গুলার প্লুরাল অর্থই সিঙ্গুলার প্লুরাল নাম্বার। যেমন বয়, এটা হবে বয়েজ। টয়, এটা হবে টয়েজ। যেমন ডে, এটা হবে ডেজ। যেমন কাউ, এটা কাউজ। যেমন ডগ, এটা হবে ডগস। যেমন হেন, এটা হবে হেন্স। যেমন পেন, এটা পেন্স। এরকম আরও আছে। এটাই হচ্ছে 1 নম্বর নিয়ম। 1 নম্বর নিয়ম কি? সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে S যোগ করে প্লুরাল করতে হয় বা প্লুরাল করা হয়। করতে হয় লিখলে হবে, করা হয় লিখলে হবে। যেমন 1 নম্বর যেমন হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। আমি দুই পাশে দেখাচ্ছি। বাম পাশে সবগুলো সিঙ্গুলার, ডান পাশে সব প্লুরাল। সব এক বচন, ডান পাশে সব বহুবচন। যেমন বয় থেকে বয়েজ, টয় থেকে টয়েজ, ডে থেকে ডেজ, কাউ থেকে কাউজ, ডগ থেকে ডগস, হেন থেকে হেন্স, পেন থেকে পেন্স। এরকম আরও আছে। এগুলো তোমাদেরকে যখন আমরা শিট দেবো তখন জেনে নেবে। এখন তোমাদেরকে নিয়ে যাবো আমি 2 নম্বর একটা প্যারাগ্রাফ লেখানোর জন্য। প্যারাগ্রাফটা আছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য রেইনবো। দি রেইনবো, দি রেইনবো একটা তোমাদের ছড়া রয়েছে ইংরেজি বইয়ে, সেটা সম্পর্কে লিখতে হবে। এখন কীভাবে লেখা দেখি। দি রেইনবো, দি রেইনবো। আচ্ছা, দি রেইনবো, রেইনবো অর্থ রংধনু। তাহলে দি রেইনবো, দি রেইনবো। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য রেইনবো। রেইনবো সেটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। দ্য রেইনবো রংধনু। দ্য রেইনবো, দি রেইনবো ইজ দ্য ম্যাজিক, MAGIC, ম্যাজিক অফ নেচার, NATURE, নেচার। ম্যাজিক মানে কি? ম্যাজিক মানে জাদু। আসলে রংধনুটা ম্যাজিক একটা জাদুর মতো কিছুটা। কীরকম? যেহেতু রংধনুটা যখন বৃষ্টির পরেই পরিষ্কার আকাশে সূর্যের আলোর বিপরীতে রংধনু দেখা যায়, তার মানে সকালে দেখা যাবে পশ্চিম দিকে, বিকেলে দেখা যাবে পূর্ব দিকে রংধনুটা, বৃষ্টির পরেই পরিষ্কার আকাশে, এবং ক্ষণিকের মধ্যে সেটা মিলিয়েও যায়। রংধনু হচ্ছে 7টি রঙের খেলা। রংধনু হচ্ছে 7টি রঙের খেলা। তো এটাকে বলা যায় এই জন্য দি রেইনবো ইজ দ্য ম্যাজিক অফ নেচার। তারপরে লাইন কী করা যায়? দেয়ার আর 7 কালার্স, 7 কালার্স, COLOURS, কালার্স। দেয়ার আর 7 কালার্স in the rainbow, in the rainbow. রং হয়তো 7টি রং রয়েছে। It is very beautiful to look at. It is very beautiful, beautiful to look at. দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর। It is seen, দেখা যায়। কখন দেখা যায়? It is seen, in the
স্কাই, হ্যাঁ আকাশে দেখা যায়। কখন দেখা যায়? ডিউরিং, DURING, ডিউরিং হচ্ছে কোনো সময়কে বোঝানো হয়। ডিউরিং দ্য ডে টাইম, ডিউরিং দ্য নাইট, এরকম। DEAURING, ইট ইজ সিন ইন দ্য স্কাই, হ্যাঁ আকাশে দেখা যায়। ডিউরিং, ডিউরিং দ্য ডে টাইম, ডিউরিং দ্য ডে টাইম। তাহলে ইট ইজ নট সিন অ্যাট নাইট, দিনের বেলা আকাশে দেখা যায়। ইট ইজ নট সিন, ইট ইজ নট সিন, it is not seen, SWN, seen at night, NIGHT, night. তো কি দেখলাম? দি রেইনবো ইজ দ্য ম্যাজিক অফ নেচার, রংধনু প্রকৃতির একটা জাদু। দেয়ার আর 7 কালার্স ইন দ্য রেইনবো, রংধনুতে 7টি রং রয়েছে। ইট ইজ ভেরি বিউটিফুল টু লুক অ্যাট, BEAUTIFUL, বিউটিফুল টু লুক অ্যাট, দেখতে খুব সুন্দর। ইট ইজ সিন, দেখা যায়। ইন দি স্কাই, আকাশে। ডিউরিং দ্য ডে টাইম, দিনের বেলায়। ইট ইজ নট সিন অ্যাট নাইট, রাতে দেখা যায় না। আর একটা লাইন লিখলেও লিখতে পারি, না লিখলে এখানে পর্যন্ত হয়ে গেছে। ইট BROADENS, ব্রোডেন্স, it broadens, BROADENS, it broadens the beauty, BEAUTI, beauty, it broadens the beauty, 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 it broadens the beauty, 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 it broadens the beauty of the SKY, sky, ইহা আকাশের সৌন্দর্য বাড়িয়ে দেয়। যদি উদাহরণ হিসেবে আমি বলি, একটা মেয়ে যখন সব কিছুই করে, সাজগোজ করে, কিন্তু কপালে একটা টিপ দেয় যে সুন্দর লাগে, ঠিক আকাশের মধ্যে যখন একটা এই রংধনু উঠে, তখন আকাশের সৌন্দর্যটাই আলাদা মনে হয়। সেটা বলা হচ্ছে ইট ব্রডেন্স দ্য বিউটি অফ দি স্কাই, ইহা আকাশের সৌন্দর্য বাড়িয়ে দেয়। তাহলে তোমরা এটা লিখবে, পড়বে, কোনগুলো সমস্যা দেখবে। আমি আবারও বলে দিচ্ছি একবার, কঠিন শব্দগুলা। ডিউরিং একটা কঠিন শব্দ, কোনো একটা সময়কে মেনশন করার জন্য ডিউরিং বসানো হয়। ডিউরিং দ্য ডে টাইম, ডিউরিং দ্য উইন্টার, ডিউরিং দ্য রেনি সিজন, এরকম বলা হয়। আর ব্রডেন্স একটা কঠিন শব্দ আছে, সেটা হচ্ছে বাড়িয়ে দেওয়া। আর একটা শব্দ আছে ম্যাজিক, এটা একটু কঠিন শব্দ। যাই হোক, ভালো করে পড়ে নেবে। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।